আচ্ছা দেখো, হ্যাঁ, আমরা একদিন ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল পড়েছিলাম, তাই না? তো সেখানে একটা জিনিস আমরা দেখেছিলাম যে কোন আঙ্গুলটা কি নির্দেশ করে সেটা আমরা কিন্তু দেখেছিলাম, তাই না? কি দেখেছিলাম বলো? কেউ বলতে পারবে? হ্যাঁ, এই হচ্ছে ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুল ছিল। আমরা এখানে করেছিলাম হচ্ছে আচ্ছা, আলাদা পেজ নিয়ে করেই। ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুলে আমরা যেটা করেছিলাম সেটা ছিল এইরকমটা। এরকমটা ছিল আফটার পরে। হ্যাঁ, দেখো ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুল পড়েছিলাম। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, লেফট হ্যান্ড রুল। তো এখানে আমরা বলেছিলাম যদি বাঁ হাতের তিনটা আঙ্গুল, কি কি তিনটা আঙ্গুল? এক তো হচ্ছে তোমার বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি। দুই হচ্ছে আহ, তর্জনী, তর্জনী। তিন হচ্ছে মধ্যমা। এই আঙ্গুল দুটা যদি, তিনটা যদি একটা আরেকটার সাথে সমকোণে রাখি, অর্থাৎ 90 ডিগ্রি কোণে রাখি, সেক্ষেত্রে যদি বৃদ্ধাঙ্গুলি আর বলের দিক নির্দেশ করে, ফোর্সের দিক নির্দেশ করে, মনে রাখতে বলেছিলাম ফাদার, আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম। তর্জনী যদি তোমার ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, তবে তবে মধ্যমা কিসের দিক নির্দেশ করবে? তবে মধ্যমা যেটা নির্দেশ করবে সেটা হচ্ছে বলের দিক, ফোর্স না, তবে মধ্যমা নির্দেশ করবে হচ্ছে ফোর্স, ম্যাগনেটিক কারেন্টের দিক নির্দেশ করবে, কারেন্ট এর দিক নির্দেশ করবে। এটা মনে রাখতে বলছিলাম কি সিস্টেমে? ফাদার, এমতে হচ্ছে মাদার, আর এটা হচ্ছে সিতে হচ্ছে চাইল্ড। এটা আশা করি সবার মনে আছে, তাই তো? তো এখানে বিষয়টা হচ্ছে আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম থেকে কি জানতে পারি? বল কোন দিকে কাজ করবে সেই বিষয়টা জানতে পারি, তাই তো? তার জন্য এটাকে বলা হয়, আর এই বলের কনসেপ্টের উপর বেস করে, অর্থাৎ ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের উপর বেস করে কি বানানো হয়েছে? বৈদ্যুতিক মোটর বানানো হয়েছে। আমি একটু কানেক্ট করার চেষ্টা করছি, কারণ ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম আজকে যখন পড়বো এর সাথে কানেকশন আছে। তো কি বৈদ্যুতিক মোটর তৈরি করা হয়েছে, তার জন্য ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে কার নিয়ম বলা হয়? মোটরের নিয়মও কিন্তু বলা হয়ে থাকে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে মোটরের নিয়ম বলা হয়। আর আরেকভাবে কোশ্চেনটা আসে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম থেকে কি জানা যায়? বল জানা যায়, মানে বল কোন দিকে কাজ করবে সেই দিকটা, সেই বলের অভিমুখটা কিন্তু জানতে পারা যায়। এটা আমরা পড়েছিলাম। আজকে আমরা যেটা বলবো ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম। এবার প্রশ্ন হচ্ছে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মটা আসলো কেন, কোথার থেকে আসলো? এই কনসেপ্টটাই বা ফ্লেমিং পেলো কোথার থেকে? ব্যাপারটা হচ্ছে ফ্লেমিং যখন দেখলো যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, ফ্লেমিং তো দেখে না, দেখেছে ওর স্টেট অ্যাকচুয়ালি 1820-তে, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন কারেন্ট পাঠানো হয় তখন সেই পরিবাহীর চারপাশে কি তৈরি হয়? চুম্বক ক্ষেত্রের তৈরি হয়, তাই না? এটা তোমাদের জানা আছে। চুম্বক ক্ষেত্রে তৈরি হবে যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট যায়, তখন সেই পরিবাহীর চারপাশে একটা কি তৈরি হয়? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তো তাতে আমরা দেখেছিলাম যদি আমরা চুম্বক ক্ষেত্র রাখি, ধরো এটা হচ্ছে নর্থ পোল, এটা আমি বললাম হচ্ছে সাউথ পোল, তো সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিক থেকে কোন দিকে যাবে? নর্থ টু সাউথের দিকে যাবে। এবার এই অবস্থায় যদি আমি এইদিকে একটা পরিবাহী রাখি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এর সাথে অ্যাঙ্গেল করে রাখি, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে যে দিকটা কাজ করবে, মানে কোন দিকে পরিবাহীটা সরে যাওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে পরিবাহীটা সরে যাওয়ার চেষ্টা করবে কোন দিকটাতে বলো? সেক্ষেত্রে পরিবাহীটা চেষ্টা করবে কোন দিকটাতে চলে যাওয়ার, বলো? এখানে আমরা কিন্তু করেছিলাম এর আগের দিন। বুঝতে না পারলে ছবি দেখো, ছবি দেখলে বুঝতে পারবে। দেখো, তো সেক্ষেত্রে কোন দিকে যাওয়ার চেষ্টা করেছিল? সেই দিক থেকে পরিবাহীটা তোমার যাওয়ার চেষ্টা করেছিল। এখানে বলি কোন দিকে যাওয়ার চেষ্টা করবে, নর্থ সাউথ তো।
তাহলে এই দিকটাতে অভিমুখ নর্থ সাউথ, আর এটা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, আচ্ছা নিচের দিকে যাবে, তাহলে এইটা না নিচের দিকে সরে যাওয়ার চেষ্টা করবে, এটা আমরা দেখেছিলাম। তো মোট কথা হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম থেকে আমরা জানতে পারি যে পরিবারটা কোন দিকে সরে যাবে। কিন্তু বক্তব্য এটা নয়, বক্তব্যটা হচ্ছে যদি কারেন্ট পাঠায় তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ভালো কথা। প্লাস হচ্ছে কারেন্ট পাঠালে পরিবাহীটার কি হচ্ছে, মুভমেন্ট হচ্ছে পরিবাহীটার মধ্যে মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ পরিবাহীটা কি হচ্ছে, তার তার উপর বল প্রযুক্ত হচ্ছে, সেই বলের জন্য সে তার পজিশন চেঞ্জ করছে। এই বিষয়টা কিন্তু আমরা দেখেছিলাম। তাহলে কি হলো সামারিটা, বিষয়টা কি হলো, বিষয়টা হচ্ছে তুমি পাঠাচ্ছ কারেন্ট, তার জন্য তৈরি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এবং ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী আমরা পাচ্ছি পরিবাহীটার মধ্যে কি ঘটবে, মুভমেন্ট হবে, পরিবাহীটার মধ্যে মুভমেন্ট হবে এই জিনিসটা পাচ্ছি, যার জন্য কি হবে, মোটর ঘুরতে থাকে, তাই না? একই রকমভাবে ফ্লেমিং ভাবলো যে যদি আমি এরমটা করি, কোনো পরিবাহীকে নিয়ে যাই, ওটার মধ্যে কারেন্ট দিলাম না, জাস্ট পরিবাহীটা নিয়ে গেলাম, আর ওখানে একটা ম্যাগনেটিক ফিল্ড রাখলাম, পরিবাহীটাকে নিয়ে গেলাম, পরিবাহীটাকে নিয়ে গিয়ে মুভমেন্ট করানো শুরু করলাম, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পরিবাহীটাকে মুভমেন্ট করাতে শুরু করলাম। সেক্ষেত্রে কি তাহলে কারেন্ট উৎপন্ন হওয়ার কথা, তাহলে কি সেক্ষেত্রে কোনো কারেন্ট উৎপন্ন হবে? তখন তিনি দেখলেন হ্যাঁ, সেক্ষেত্রে কারেন্ট উৎপন্ন হচ্ছে। তার মানে কি হলো কেসটা হচ্ছে তুমি যদি কারেন্ট পাঠাও, বামহস্ত নিয়ম অনুযায়ী তুমি যদি কারেন্ট পাঠাও, তাহলে তুমি কি পাবে, তাহলে তুমি পাবে হচ্ছে ফোর্স। এই জিনিসটা আমরা দেখলাম, অর্থাৎ ফোর্স বলতে মুভমেন্ট হবে, পরিবাহীটার মুভমেন্ট হবে, এটা পাচ্ছ। ঠিক একই রকমভাবে তুমি যদি কোনো একটা পরিবাহীকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিয়ে গিয়ে মুভমেন্ট করাও, তাহলে সেই পরিবাহীটার মধ্যে কি তৈরি হবে, কারেন্ট তৈরি হবে, সেই পরিবাহীটার মধ্য দিয়ে কারেন্ট চলতে থাকবে। এই জিনিসটা কিন্তু পাওয়া গেল। তো ব্যাপারটা হচ্ছে কারেন্ট যদি পাঠানো হয় তাহলে ফোর্স উৎপন্ন হবে, এটা হচ্ছে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল অনুযায়ী জানতে পারি। আর যদি মুভমেন্ট করানো হয় কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পরিবাহীকে, তাহলে সেই পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের সৃষ্টি হবে, এইটা আমরা জানতে পারি ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল থেকে। এই হচ্ছে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল আর রাইট হ্যান্ড রুলের মধ্যে ডিফারেন্স। বিষয় একই, কারণ ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মেও তুমি কি পড়ছো, ফোর্স ও ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্ট, তিনটা আঙ্গুল তিনটা জিনিসকে নির্দেশ করে। ঠিক রাইট হ্যান্ড রুলেও এই একই জিনিসের নির্দেশ করবে, শুধু ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা এটাই যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে আমরা কারেন্ট পাঠিয়ে মুভমেন্ট তৈরি করেছিলাম, মুভমেন্ট কোন দিকে হচ্ছে সেটা তৈরি করেছিলাম, আর এবার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভমেন্ট তৈরি করে, অর্থাৎ পরিবাহীটাকে তার পজিশনের পরিবর্তন করে তার মধ্যে কি তৈরি করব, তার মধ্যে কারেন্ট তৈরি করব। এটা হচ্ছে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল। তো যাই হোক, এটা আমি ইন শর্ট বিষয়গুলোকে বললাম। এবার আমি ডিটেলসে আলোচনা করছি যে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মটা আসলো কোথার থেকে, ফ্লেমিং ডানহস্ত নিয়মের কনসেপ্টটা পেলো কোথার থেকে। ঠিক কিছু না, লেফট হ্যান্ডের রুলের বিপরীতে তিনি ভাবনা চিন্তা করেছেন, তখন তিনি রাইট হ্যান্ড রুলটা তিনি পেয়েছেন। ব্যাপারটাকে ধ্যান দিয়ে দেখো, ছবিকে সবাই ধ্যান দিয়ে দেখো, যা বলছি মন দিয়ে শুনো, দেখো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি ডিটেল এক্সপ্লেন করব, বুঝতে কিন্তু পারবে সবাই। প্রথমত আমি বলি, এটা হচ্ছে ডান হাত, এটা হচ্ছে ডান হাত অর্থাৎ রাইট হ্যান্ড। এবার এই আঙ্গুলটাকে বলা হয় বৃদ্ধাঙ্গুলি, এটাকে বলা হচ্ছে তর্জনী, আর এটা হচ্ছে মধ্যমা। দেখো একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা রয়েছে, এটার সাথে এটা 90 ডিগ্রি, এটার সাথে এটা 90 ডিগ্রি, এটার সাথে এটা 90 ডিগ্রি, অর্থাৎ একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুল প্রত্যেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। প্রথমত হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, প্রত্যেকটা আঙ্গুল রয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, একটা আরেকটার সাথে সমকোণে রয়েছে, একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। এই অবস্থায় যদি আমরা কোনো পরিবাহীর মধ্য দিয়ে, এই অবস্থায় যদি আমরা কোনো পরিবাহীর মানে কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, অর্থাৎ কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো পরিবাহীকে নিয়ে গিয়ে যদি মুভমেন্ট ঘটাই, কোন দিকে, এইদিকে ধরো মুভমেন্ট করছি, ম্যাগনেটিক ফিল্ডটা এদিক থেকে এদিকে, ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে তোমার
ধরো এই যে নর্থ পোল এটা, ধ্যান দিয়ে শুনবে, নর্থ পোল এটা, ধরো সাউথ পোল এটা, সাউথ পোল এটা, তাহলে নর্থের থেকে সাউথের দিকে যায় ম্যাগনেটিক ফিল্ড, এরকম তোমরা জানো। এবার এই পরিবাহীটাকে না কি করা হচ্ছে, উপর দিকে নিয়ে যাওয়া হচ্ছে, মুভমেন্ট করানো হচ্ছে, উপর দিকে নিয়ে যাওয়া হচ্ছে, উপর দিকে মুভমেন্ট করা হচ্ছে, অর্থাৎ উপর দিকে নিয়ে যাওয়া হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। সেই অবস্থায় দেখা যাবে, সেই অবস্থায় দেখা যাবে, আচ্ছা পরিবাহীটা কোথায় রাখা হবে, পরিবাহীটা ধ্যান দিয়ে দেখো, আগে এইটা দেখো, যে পরিবাহীটা এখানে রাখা হয়েছে, বুঝতে পারছো? এটা হচ্ছে পরিবাহী, এটাকে আমি বললাম পরিবাহী। বাট এই পরিবাহীটার মধ্যে কোনো কারেন্ট নাই, ধরো এই পরিবাহীটার মধ্যে কোনো কারেন্ট নেই, জাস্ট পরিবাহীটা নিয়ে যাওয়া হয়েছে। আর পরিবাহীটা নিয়ে যাওয়া হয়েছে কোথায়, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। এবার পরিবাহীটাকে উপর দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই অবস্থা দেখা যাবে এই পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়েছে, এই দিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারলে, নাকি আরেকটু এক্সপ্লেন করতে লাগবে? বুঝতে পেরেছো নাকি আরেকবার বলবো, বলো? ব্যাপারটা কি বুঝতে পারলে নাকি আরেকবার বলবো? সবার ক্লিয়ার হয়েছে নাকি আরেকবার বলবো? আরেকবার বলবো। এই হচ্ছে নর্থ পোল, একদম স্লোলি বলছি, ধ্যান দিয়ে শোনো। এই হচ্ছে সাউথ পোল। এবার ম্যাগনেটিক ফিল্ড অলওয়েজ নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ধ্যান দিয়ে শোনো। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমি প্রিভিয়াস ক্লাসে ডিটেল আলোচনা করেছি। এবার তুমি কি করলে, এবার তুমি একটা কাজ করলে, এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা পরিবাহীকে রাখলে। এটা একটা পরিবাহী, যে পরিবাহীটা মোটা করে রাখি, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা পরিবাহী রাখলে, পরিবাহী বলতে কোনো একটা তার রাখলে, অর্থাৎ এই কোণটা এখানে কত ডিগ্রি, এখানকার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এখানকার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এখানকার এই কোণটা কত ডিগ্রি, এখানকার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, মনে হয় 90 রেখেছো। এবার তুমি কি করছো, এটাকে না উপর দিকে মুভ করছো, উপর দিকে, মানে পরিবাহীটা এরকম আছে তো, এটাকে দাদা, উপর দিকে নিয়ে যাচ্ছ। হ্যাঁ, আমার না এখানে এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে না, যে বলছো যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে রাখা হয়েছে, হ্যাঁ, মানে যেভাবে ধরো তুমি ছবিটা আঁকছো, এখানে 90 ডিগ্রি সেই তো, অ্যাঙ্গেলে তো হ্যাঁ 90 ডিগ্রি হচ্ছে না। না। আমি যদি এইভাবে সোজাসুজি আঁকি তাহলে 90 ডিগ্রি তো এখানে বোঝাতে পারবো না, এখানে তো আমাকে তিনটা জিনিস আঁকতে লাগছে না। এক তো হচ্ছে হুম। এটা, মানে এখানে তুমি এই অ্যাঙ্গেলটা ভাবতেছো তো, যে দাদা আর এইটা পরিবাহীটাও সেই সময় ওভাবেই থাকবে। তুমি তুমি ভাবতেছো দাদা এইটার সাথে এটা এই বাঁকা হেলানো অবস্থায় আঁকতেছে, তাহলে এই কোণটা কি করে 90 ডিগ্রি হয়, তাই তো? হুম। ব্যাপারটা এরকম না, আঁকার না, সময় ওটা আমি তো এরকম, তুমি ধরে নে। হ্যাঁ। হ্যাঁ এটা ধরে নিতে লাগবে, আমি আঁকার সময় এরকম আঁকছি, বাট এটা 90 ডিগ্রিতেই আছে। যেমন এই তিনটা আঙ্গুলকে ভাবো 90 ডিগ্রিতে আছে কিনা বলো তো, একটা সোজাসুজি এরকম গেছে, একটা উপর দিকে গেছে, একটা সামনের দিকে চলে আসছে, হুম। বুঝতে পেরেছো? হুম। তো পরিবাহীটাকে আমি হ্যাঁ। বিষয়টাকে ওইভাবেই বানাচ্ছি, এই যে নর্থ থেকে সাউথের দিকে ধরো এই আঙ্গুলটা, নর্থ থেকে সাউথের দিকে এই আঙ্গুলটা, ঠিক আছে? নর্থ থেকে সাউথের দিকে এই আঙ্গুলটা গেছে কিনা, তাহলে এইটা হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে হুম। ম্যাগনেটিক ফিল্ড, ক্লিয়ার হলো? এবার এই যে সামনে যে তোমার এই মধ্যমাটা, এটা সামনের দিকে আসছে কিনা, এটার সাথে এটা সামনের দিকে, বুঝতে পারছো? হুম। তো এই হ্যাঁ, হ্যাঁ। সামনের দিকে তো ওইভাবে বোঝানো সম্ভব না, এইভাবে আমি কি করে দেখাবো বলো সামনের দিকে, 2D তে পসিবল না, না? তো আমি হুম। ওই জন্যই বাঁকানো অবস্থায় আঁকছি, বাট এটা বাঁকানো অবস্থাতে নাই, এটা সোজাসুজি এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রিতেই আছে, মানে আঁকার সময় এরকম আঁকছি, বাট এটা 90 ডিগ্রি ধরে নিয়ে কাজ করতে লাগবে, বুঝলে এবার? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, 90 ডিগ্রিতে আঁকা আছে। এবার এই পরিবাহীটাকে, এবার এই পরিবাহীটাকে তুমি ধরে নিয়ে ধরো উপর দিকে নিয়ে যাচ্ছ, উপর দিকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি উপর দিকে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, তখন দেখা যাবে এই পরিবাহীটার মধ্য দিয়ে কারেন্ট যাওয়া শুরু হয়েছে, কারেন্ট যাওয়া শুরু হয়েছে, এই পরিবাহীটার মধ্য দিয়ে কি যাচ্ছে, কারেন্ট যাওয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ তড়িৎ যাওয়া শুরু হয়ে গেছে। তার মানে কি করলাম, এই পরিবাহীটার মধ্যে কারেন্ট কিন্তু ছিল না, এবার কিন্তু কারেন্টে যাচ্ছে। তার মানে কি হলো কেসটা, তুমি কি কি অ্যাপ্লাই করলে, মোশন অর্থাৎ ফোর্স অ্যাপ্লাই করলে, তাই না? মোশন তো আর এমনি এমনি হবে না, ফোর্স অ্যাপ্লাই করতে লাগবে। তুমি ফোর্স অ্যাপ্লাই করলে বা মোশন অ্যাপ্লাই করলে, কিন্তু তুমি কি পাচ্ছ, তুমি পাচ্ছ হচ্ছে কারেন্ট। ফোর্স বা মোশন অ্যাপ্লাই করলে তুমি কি পাচ্ছ, কারেন্ট পাচ্ছ কি না, কারেন্ট পাচ্ছ।
আচ্ছা দাঁড়াও, তোমাদের জন্য আরেকটা ছবি আঁকছি, তাহলে বুঝতে পারবা, এই ছবিটাতে বুঝতে পারবা। না, এটা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড রাখছি, যে ম্যাগনেটিক ফিল্ড ফ্লেমিংস, এটা লেফট হ্যান্ড রুলটাকে রাখছি। রাইট হ্যান্ডটাকে কোথায় রাখছি? রাইট হ্যান্ডটাকে আঁকিয়ে নিই, এটা লেফট হ্যান্ডটাকে রাখছি। তো যাই হোক, তো ব্যাপারটাকে এমনি বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? একদমই বুঝো নাই? বুঝছি বুঝছি দাদা। হ্যাঁ। তো এবার দেখো ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল আর রাইট হ্যান্ড রুলের মধ্যে ব্যাপারটা কি হলো। ফ্লেমিং এর একদিকে আমি করেছিলে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলকে রেখেছি, একদিকে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলকে রেখেছি। দেখো ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল আর আউট রাইট হ্যান্ড রুলের মধ্যে ব্যাপারটা দেখো, মানে ইনপুট কি কি দিচ্ছি। লেফট হ্যান্ড রুলের ক্ষেত্রে আমরা চুম্বক ক্ষেত্র দিচ্ছি আর তড়িৎ প্রবাহ দিচ্ছি, ভালো করে বুঝতে পারছো? চুম্বক ক্ষেত্রের মধ্যে তড়িৎ প্রবাহ দিচ্ছি, তাহলে কি পাচ্ছি? ওখানে বল পাচ্ছিলাম না, বলো? এইটা হচ্ছে আমাদের গিভেন, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আমরা এইটা হচ্ছে দিচ্ছি, আমরা রেজাল্ট হিসাবে এটা পাচ্ছি, বুঝতে পেরেছো? ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলে কি হয়, চুম্বক ক্ষেত্রের মধ্যে তুমি যদি কোনো একটা পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ পাঠাও, তাহলে সেই পরিবাহীটার মুভমেন্ট শুরু হয়, অর্থাৎ আমরা কি এখান থেকে কি পাবো? বল পাবো। কিন্তু একে এই যে ফ্লেমিং এর ডানহস্ত নিয়মের ক্ষেত্রে কি করছো, তুমি চুম্বক ক্ষেত্রের মধ্যে কি দিচ্ছ? ওটার মোশন দিচ্ছ, গতি দিচ্ছ, অর্থাৎ বল দিচ্ছ। তার জন্য ওর মধ্যে কি তৈরি হচ্ছে? তড়িৎ প্রবাহ তৈরি হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা তো ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলে আমরা গতি বা বল পাই, আর ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলে আমরা তড়িৎ প্রবাহ তৈরি করি। তো ব্যাপারটা কিরকম হলো? ব্যাপারটা এরকম হলো যে তুমি গতি পাওয়ার জন্য তুমি ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল ব্যবহার করছো, সেটা দিয়ে কি বানানো হয়েছে? মোটর বানানো হয়েছে, বৈদ্যুতিক মোটর বানানো হয়েছে এই ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলকে কাজে লাগিয়ে। কিন্তু ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলে তুমি কি পাচ্ছ? যে চুম্বক ক্ষেত্রের মধ্যে গতি দিচ্ছ, অর্থাৎ মোশন দিচ্ছ, তার জন্য কি তৈরি হচ্ছে? তড়িৎ প্রবাহের তৈরি হচ্ছে, তাই তো? অর্থাৎ তড়িৎ প্রবাহ তুমি প্রডিউস করছো, কারেন্ট তুমি প্রডিউস করছো। এবার কারেন্ট প্রডিউস করছো, তার মানে বুঝতেই পারছো এটা কোথায় কাজে লাগছে। ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল এটা কাজে লাগছে হচ্ছে বৈদ্যুতিক জেনারেটরে। জেনারেটর কি, জেনারেটরে কি করা হয়? কোন শক্তিতে রূপান্তরিত হয় বলো? জেনারেটরে কারেন্ট প্রডিউস করা হয় না, কারেন্ট তৈরি করা হয় না, কারেন্ট তৈরি করা হয়। এই যে ডায়নামো, হুম। ডায়নামো ঘুরিয়ে, ডায়নামো ঘুরিয়ে যে কি তৈরি করে? বিদ্যুৎ তৈরি করে না? এই ডায়নামো ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করার যে বিষয়টা, সেটা কার থেকে আসছে? এটা ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম অনুযায়ী আসছে। যদি ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম না থাকতো, না জেনারেটর বা ডায়নামো তৈরি হতো, না আমরা বিদ্যুৎ পেতাম, সম্ভবই হতো না, বিদ্যুতে তৈরি হতো না। এটা ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম অনুযায়ী হয়েছে, কোন দিকে বিদ্যুৎ হবে, কেমন করে বিদ্যুৎ হবে। তো আলটিমেটলি কি, চুম্বক আর তড়িৎ, তড়িৎ কারেন্ট মানে চুম্বক ক্ষেত্র মানে কারেন্ট, মানে একই, মানে একটা আরেকটার পরিপূরক বলতে গেলে। তো ফ্লেমিং এর এই জিনিসটা জানো না জানো ডাজ নট ম্যাটার, তোমাকে এই জিনিসটা অবশ্যই জানতে লাগবে যে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম থেকে কি তুমি আউটপুট পাও, ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম থেকে তুমি কি আউটপুট পাও, এটা তোমাকে জানতেই লাগবে, ঠিক? আর ফ্লেমিং এর বামহস্ত নিয়মকে কাজে লাগিয়ে কি তৈরি করা হয়েছে? বৈদ্যুতিক মোটর তৈরি করা হয়েছে। ফ্লেমিং এর ডানহস্ত নিয়মকে কাজে লাগিয়ে কি তৈরি করা হয়েছে? বৈদ্যুতিক জেনারেটর তৈরি করা হয়েছে। তার জন্য ফ্লেমিং এর বামহস্ত নিয়মের আরেক নাম হচ্ছে মোটরের নিয়ম। কার নিয়ম? মোটরের নিয়ম। তাহলে কোন নিয়মকে মোটরের নিয়ম বলা হয়? ফ্লেমিং এর ডানহস্ত নিয়মকে মোটরের নিয়ম বলা হয়। ঠিক একই রকম ভাবে ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম, সরি কিন্তু বামহস্তকে, আর ফ্লেমিং এর ডানহস্ত নিয়মকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক জেনারেটর তৈরি করা হয়েছে। তার জন্য ফ্লেমিং এর ডানহস্ত নিয়মকে বলা হয় জেনারেটরের নিয়ম, জেনারেটরের নিয়ম, জেনারেটরের নিয়ম। এইভাবে কোশ্চেনগুলি পরীক্ষায় আসে, জেনারেটরের নিয়ম বলা হয়ে থাকে। এটা তোমাকে মনে রাখতে লাগবে। আচ্ছা, উদ্দেশ্য দরকার নেই, উদ্দেশ্য মানে আউটপুটটার কোথায় বলা হয়েছে, উদ্দেশ্য কি কি পাওয়ার জন্য করা হয়েছে, এই উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আউটপুট। এটা দরকার নেই, উদ্দেশ্য যেটা, উদ্দেশ্য মানে আউটপুট, অত বেশি পড়ার দরকার নেই। এই তোমাকে ইনপুট পড়তে লাগবে, আউটপুট পড়তে লাগবে, আর কোথায় প্রয়োগ করা হয় সেই নিয়মগুলোকে আর কি কি বলা হয়। এতদূর পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কিনা বলো? দেখো, নিয়ম বোঝো না বোঝো ডাস নট ম্যাটার, তোমার এই চারটা মনে থাকবে কিনা সেটা আমাকে বলো, তাহলেই তুমি প্রশ্নের উত্তর করতে পারবে। এই চারটা মনে থাকবে তো সবার?
হ্যাঁ দাদা। হ্যাঁ, বেশি বুঝতে যাবে না। আমি তো বারবার বলছি বেশি বুঝতে যাবে না। বেশি বুঝতে গেলে পাগল হয়ে যাবে। বেশি বোঝার কোনো প্রয়োজন নাই। তোমার প্রশ্নের উত্তর করতে পারা দিয়ে কথা আমার কাছে শোনো। কিন্তু একদমই যদি না বোঝাই, একদমই যদি না বোঝো তাহলে আবার এই জিনিসগুলাকে কানেক্ট করতে পারবে না, মনে রাখতে পারবে না। তার জন্যই বোঝানোটা আমার উদ্দেশ্য। না তা নাহলে হঠাৎ এই চার্ট নিয়ে এসে তোমাকে যদি আমি বলি এটাকে এই বলেছে, এটাকে এই করেছে, কিছুই তখন তোমার কিছুই মনে থাকবে না। তার জন্যই আমি বোঝাচ্ছি। নেক্সট চলে আসো এইখানে। আচ্ছা, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম আর ডানহস্ত নিয়ম আর বোঝাবো না। এটাতে তাহলে তোমাদের চাপ হয়ে যাবে বেশি। এবার আমরা যেটা করব, ওই টপিক শেষ, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড শেষ। এবার যেটা করবে সেটা ব্যাপারটা এইরকম। উম, হুম তুমি এই একটা লোহার দ্বন্দ্ব নিয়েছো, ধ্যান দিয়ে শুনবে, নতুন টপিক আসছে, ওটা শেষ, এইটা নতুন বিষয়। এটা একটা লোহার দ্বন্দ্ব নিয়েছো, ধ্যান দিয়ে শুনবে প্রত্যেকে। এই একটা লোহার দ্বন্দ্ব নিয়েছো, কাঁচা লোহার, কাঁচা লোহার দ্বন্দ্ব নিয়েছো। নেওয়ার পর এর উপরে না তামার তার পেঁচিয়ে দিয়েছো, তামার তার, এর উপরে তামার তার পেঁচিয়ে দিয়েছো। তবে ঘন করে পেঁচিয়ে দিয়েছো, বুঝতে পেরেছো? মানে এখানে আমি ফাঁকা ফাঁকা দেখাচ্ছি না, বলো তো? এরকম করে ফাঁকা ফাঁকা দেখাচ্ছি না, বাট ফাঁকা ফাঁকা না কিন্তু, একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা, এইরকম করে। তো এইভাবে আঁকলে তো বিষয়টা আমি বোঝাতে পারবো না, তাই না? তাই এরকম করে আমি আর আঁকছি না, বুঝতে পারছো? এরকম ফাঁকা ফাঁকা নাই কিন্তু, এরকম অতটা, এরকম, এরকম করে পেঁচিয়ে দেওয়া হয়েছে, এরকম করে পেঁচিয়ে দেওয়া হয়েছে। তো এখানে তামার তারের দুইটা মাথা বেরোলো, দুইটা প্রান্ত বেরোলো। এবার এই প্রান্তটাকে, এবার এই প্রান্তটাকে আর এই প্রান্তটাকে, এই প্রান্ত দুটাকে ব্যাটারির সাথে কানেক্ট করে দেবো। কার সাথে? ব্যাটারির সাথে কানেক্ট করে দেবো। ধরো ব্যাটারির এটা পজিটিভ মেরুর সাথে কানেক্ট করে দিলাম, এটা ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে কানেক্ট করে দিলাম। তো একটা ব্যাটারির পজিটিভ মেরুর সাথে কানেক্ট করেছি, একটা ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে কানেক্ট করেছি। এটা ব্যাটারির পজিটিভ মেরু, এটা ব্যাটারির নেগেটিভ মেরু। সেই অবস্থায় আমরা যদি দেখি এর মধ্যে যদি, এর কাছাকাছি আমরা যদি একটা, ধরো আম, লোহার টুকরো বা লোহার পিন নিয়ে যাই। ধরো একটা লোহার পিন নিয়ে গেলাম, লোহার একটা পিন নিয়ে গেলাম। দেখা যাবে এই পিনটা এটাকে অ্যাটাচ করবে, মানে এটাকে আকর্ষণ করবে। এই দুটার মধ্যে আকর্ষণ বল কাজ করবে। এই পিনটা এটাকে আকর্ষণ করবে। এই দুটার মধ্যে কি কাজ করবে? এই দুটার মধ্যে আকর্ষণ বল কাজ করবে। অর্থাৎ এই পিনটাকে এটা মানে আকর্ষণ করে ধরে থাকবে। এর থেকে কি বোঝা গেল? এর থেকে বোঝা গেল যে না, এটা কিসে পরিণত হয়েছে বলো? এটা চুম্বকে পরিণত হয়েছে। এটা কিসে পরিণত হয়েছে? এটা চুম্বকে পরিণত হয়েছে। অলরেডি আমরা কি জানি? যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট গেলে এমনি চুম্বকে পরিণত হয়। তার মধ্যে এইভাবে যদি করা হয়, এইভাবে পেঁচিয়ে রেখে যদি আবার কারেন্ট পাঠানো হয় না, সেটা আরো বেশি স্ট্রং হয়। চুম্বক ক্ষেত্র যেটা তৈরি হয়, সেটা অনেক বেশি স্ট্রং চুম্বক ক্ষেত্র তৈরি হয়। কেন বলো তো স্ট্রং চুম্বক ক্ষেত্র তৈরি হয়? তার পিছনে কারণ, এর আগে আমরা এই যেটা বললাম, সেটা জাস্ট তুমি এইরকম করে দিয়ে দিয়েছো না? তার জন্য এখানে যে ফিল্ডটা তৈরি হবে, যে চুম্বক ফিল্ডটা তৈরি হবে, তার চারপাশে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হবে, তার মধ্যে বলরেখার সংখ্যা কম হবে। বাট যখন এই তারটাকে তুমি এইভাবে ঘন ঘন করে পেঁচিয়ে দেবে, তখন তারটা তো অনেকটাই বেশি হয়ে গেল না? তার জন্য এর চারপাশে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হবে, সেই চুম্বক ক্ষেত্রের বলরেখার সংখ্যা তত বেশি হবে। চুম্বক ক্ষেত্রের বলরেখার সংখ্যা যত বেশি হবে, তার মধ্যে ক্ষমতা তত বেশি হবে, অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ বলটা তত বেশি, আকর্ষণ ক্ষমতাটা তত বেশি হবে। অর্থাৎ তার জন্য এইভাবে পেঁচিয়ে দেওয়া হয়, বুঝতে পেরেছো? পেঁচিয়ে দিয়ে এখানে কারেন্ট পাঠানো হয়। তার জন্য এটা কিসে পরিণত হয়ে যায়? এটা চুম্বকে পরিণত হয়ে যায়। এটা চুম্বকে পরিণত হয়ে যায়। এবার যদি এই, এবার ব্যাপারটা হচ্ছে, যদি আমি এখানে এক কাজ করি, যে এখানে তারটাকে ডিসকানেক্ট করে দিই, তারটাকে ডিসকানেক্ট করে দিই, অর্থাৎ খুলে দিই, তখন কি এটা চুম্বকের মতো আচরণ করবে? উত্তর হচ্ছে না, সেই অবস্থায় চুম্বকের মতো আচরণ করবে না। তাহলে এখানে চুম্বকত্ব কত কত সময় ধরে স্থায়ী থাকবে? চুম্বকত্ব ততক্ষণ ধরে স্থায়ী থাকবে যতক্ষণ ধরে তুমি এর মধ্যে দিয়ে কি পাঠাবে, এর মধ্যে দিয়ে তুমি যতক্ষণ ধরে কারেন্ট পাঠাবে, ঠিক ততক্ষণ ধরে চুম্বক ক্ষেত্র স্থায়ী থাকবে। যখনই কারেন্ট পাঠানো তুমি বন্ধ করে দেবে, চুম্বক ক্ষেত্র কি হয়ে যাবে? তৎক্ষণাৎ ডিসমিস হয়ে যাবে। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই তৈরি করা হয়েছে কি, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে যে চুম্বক, সেই চুম্বকটাকে বলা হয় তড়িৎ চুম্বক। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে যেটা তৈরি করা হয়েছে যে চুম্বক, সেটাকে বলা হয় তড়িৎ চুম্বক। অর্থাৎ কারেন্ট পাঠালে কি হবে? চুম্বকে পরিণত হবে। যখন সুইচ অফ করে দেব, আবার ওটা নর্মাল
হয়ে যাবে, অর্থাৎ আকর্ষণ ক্ষমতাটা আর কাজ করবে না। তখন সেটাকে আমরা কি বলবো? তড়িৎ চুম্বক। দেখো তড়িৎ চুম্বক বিষয়টা সবার বোঝা গেছে কিনা বলো। আর এখানে যেটা ব্যবহার করা হয় তড়িৎ চুম্বক তৈরি করার জন্য, এটা হচ্ছে কাঁচা লোহা ব্যবহার করা হয়। এই যে দ্বন্দ্বটা মিডিলে নিয়েছি না, এটাকে কাঁচা লোহা। এটা তোমরা স্টেট এক্সামের জন্য বারবার পড়েছো, ডাব্লিউবিপির জন্য, যে তড়িৎ চুম্বক তৈরি করতে কি ব্যবহার করা হয়? কাঁচা লোহা ব্যবহার করা হয়। বারবার এমসিকিউ পড়েছো, কিন্তু বাট বিষয়ে জানো না যে কাঁচা লোহা কোথায় ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়। ক্লিয়ার হয়েছে সবার, নাকি ক্লিয়ার হয় নাই? তড়িৎ চুম্বক বিষয়টা বোঝা গেছে কি, যে তড়িৎ চুম্বক কিভাবে তৈরি করা হয়? এবার প্রশ্ন হচ্ছে কেন তড়িৎ চুম্বক তৈরি করা হয়? তড়িৎ চুম্বক তৈরি করা হয় এই কারণে, তড়িৎ চুম্বক তৈরি করা হয় এই কারণে, কারণ বড় বড় কারখানাগুলিতে লোহার তৈরি যন্ত্রপাতি এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য তড়িৎ চুম্বককে ব্যবহার করা হয়ে থাকে। ধরো ধরো ব্যাপারটা হচ্ছে, এখানে লোহার তৈরি অনেক বড় একটা বস্তু আছে, এটাকে সরিয়ে এখান থেকে এখানে নিয়ে আসতে লাগবে। তাহলে এটাকে সরিয়ে এখান থেকে এখানে নিয়ে আসাটা চাপের। তো তার জন্য এখানে কি করা হয়, এখানে যে জিনিসটা করা হবে, এরম করে এখানে নিয়ে গিয়ে এখানে, ঠিক এখানে কারেন্ট পাঠানো হবে। তো এটা তড়িৎ চুম্বকে পরিণত হয়ে যাবে। যখন তড়িৎ চুম্বকে পরিণত হয়ে যাবে, এটা তো লোহার তৈরি, এটা এখানে লেগে যাবে। তারপরে এই জিনিসটাকে এখান থেকে এইদিকে সরিয়ে আনা হবে। তাহলে এটাকে এই দিক থেকে এখানে যদি সরিয়ে আনা হয় মেশিনের সাহায্যে, তারপরে এখানে সুইচ অফ করে দিলে তো আর আকর্ষণ করবে না, না, তখন তো এটা এখানে পড়ে যাবে। অর্থাৎ তড়িৎ চুম্বকে কাজে লাগিয়ে এইভাবেই কারখানাগুলিতে বড় বড় জিনিসকে বা বড় বড় লোহার তৈরি জিনিসকে বা ধাতুর বিভিন্ন জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর কাজটা কিন্তু করা হয়ে থাকে। এটাতে তড়িৎ চুম্বকের ফাংশন। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, এই যে এই যে কাঁচা লোহা নিয়েছি, কাঁচা লোহা নিয়েছি, তারপরে তার উপরে তার চারপাশে কি, তার চারপাশে আমরা কি পেঁচিয়ে দিয়েছি, তার চারপাশে আমরা হচ্ছে এইভাবে পেঁচিয়ে দিয়েছি হচ্ছে তামা। তো এই অবস্থাটাকে বলা হয় সলিনয়েড। এই সলিনয়েড শব্দটা তোমরা অনেক কয়েকবার পাবে। সলিনয়েড, এটাকে বলা হয় সলিনয়েড। সলিনয়েড, এই বিষয়টাকে সলিনয়েড বলে। সলিনয়েড মানে কিছুই না, কোন একটা ধাতুর উপরে, বিশেষ করে কাঁচা লোহার উপরে কোনো পরিবাহী বা কোনো তারকে এইভাবে পেঁচিয়ে রাখা বা কুণ্ডলীকৃত করে রাখা, এটাকে বলা হয় সলিনয়েড। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে। এবার তড়িৎ চুম্বকের ভালো করে বুঝবে, ব্যাপারটাকে ধ্যান দিয়ে শুনবে, আমি বলছি। যদি তুমি এখানে এক কাজ করো, এর চারপাশে তড়িৎ চুম্বক বানানোর জন্য তুমি কি করবে, এইভাবে পেঁচিয়ে দেবে। তো এখানে তুমি ধরো পাক সংখ্যা কয়েকটাই দিলে, তুমি আরেকটাই ঠিক একই রকমভাবে বানালে, একই রকমভাবেই বানালে, কিন্তু সেখানে তুমি কি করলে, পাক সংখ্যাটা বেশি দিয়ে দিলে। সেখানে তুমি পাক সংখ্যাটা বেশি দিয়ে দিলে, পাক সংখ্যাটা তুমি বেশি দিয়ে দিলে। তাহলে বলো তো কোথায় চুম্বক বলরেখার সংখ্যা বেশি হবে? প্রথম কেসটাতে নাকি পরের কেসটাতে? কোন কেসটাতে চুম্বক বলরেখার সংখ্যা বেশি হবে? যদি আমরা দেখি প্রথম কেসটার মধ্যে চুম্বক বলরেখার সংখ্যা কম হবে, আর পরের কেসটার ক্ষেত্রে চুম্বক বলরেখার সংখ্যা কি হবে? বেশি হবে। আর যেখানে চুম্বক বলরেখার সংখ্যা বেশি হবে, সেখানে আকর্ষণ ক্ষমতাটাও বেশি হবে, অর্থাৎ চুম্বকত্বটা বেশি হবে। এর থেকে প্রমাণিত হয় বা এর থেকে বলা যায়, কোনো তড়িৎ চুম্বকের চুম্বক শক্তি বাড়ানোর উপায় কি? কোনো তড়িৎ চুম্বকের চুম্বক শক্তি বাড়ানোর, চুম্বক শক্তি আর কিছুই না, আকর্ষণ করার ক্ষমতাটা বাড়ানোর উপায় হচ্ছে কিসের সংখ্যা বাড়াবে? সলিনয়েডে পাকের সংখ্যা বাড়াবে। এই সলিনয়েডকে আমরা এখানে কুণ্ডলী বলে থাকি, কুণ্ডলী। কুণ্ডলীর পাকের সংখ্যা বাড়িয়ে, পাকের সংখ্যা বাড়িয়ে, সংখ্যা বাড়িয়ে, তাহলে বাড়িয়ে, তো তো এইরকম থাকে। তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানোর উপায় কি? তাহলে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানোর উপায় আমরা কি বলি, যে পাকের সংখ্যা বাড়িয়ে। এই জিনিসটা আমরা মুখস্থ করে থাকি। এবার তোমরা আশা করি বুঝতে পেরেছো। ঠিক, তারপরে কি করে হতে পারে, তুমি এর মধ্য দিয়ে বেশি কারেন্ট পাঠিয়ে, আলটিমেটলি তোমার তো কারেন্ট পাঠাতে লাগবে, তুমি কারেন্টে না পাঠালে তো এটা তড়িৎ চুম্বকে পরিণত হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি প্রথমে ধরো কারেন্ট এখানে পাঠালে হচ্ছে 50 অ্যাম্পিয়ার,
তো সেক্ষেত্রে এখানে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, তুমি যদি এখানে 50 অ্যাম্পিয়ার না পাঠিয়ে 100 অ্যাম্পিয়ার পাঠাও, সেক্ষেত্রে এখানে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে সেটা আরো বেশি শক্তিশালী হবে। অর্থাৎ তড়িৎ প্রবাহের মান বাড়িয়ে, 2 হচ্ছে তড়িৎ প্রবাহের মান বাড়িয়ে তুমি কি করতে পারো? তড়িৎ প্রবাহের মান বাড়িয়ে তুমি চুম্বকের চুম্বক শক্তিকে কি করতে পারো? বৃদ্ধি করতে পারো। তবে কোন চুম্বক? তড়িৎ চুম্বকের চুম্বক শক্তিকে তুমি কি করতে পারো? বৃদ্ধি করতে পারো। 3 নাম্বার, 3 নাম্বার তোমরা এরকম বলতে পারো, এখানে তুমি যদি কাঁচা লোহা ব্যবহার করো, এই উপাদানটার উপরে ডিপেন্ড করে যে তুমি কি উপাদান এখানে ব্যবহার করছো। যদি কাঁচা লোহা ব্যবহার করো, কাঁচা লোহার ক্ষেত্রে কিন্তু কি হয়? কাঁচা লোহার ক্ষেত্রে চুম্বকটা অনেক বেশি। তো উপাদানের উপরও নির্ভর করে। উপাদানের উপরও নির্ভর করে কোন উপাদান তুমি ব্যবহার করছো তার উপরে ডিপেন্ড করছে যে চুম্বক শক্তিটা কত বেশি প্রবল হবে আর কত বেশি প্রবল হবে না। তো ফ্লেমিং এর বামহস্ত নিয়ম এখানে লেখা আছে, এটা তোমরা পড়বে। আচ্ছা পড়িয়ে দিই। আচ্ছা বামহস্ত নিয়ম, এই যে যদি আচ্ছা এটা এক কাজ করো, এটা না এটা অ্যাকচুয়ালি বোঝার সুবিধার্থে এইভাবে লেখা হয়েছে। বৃদ্ধাঙ্গুলি, তর্জনী আর মধ্যমা একটা আরেকটার সাথে কি 90 ডিগ্রি কোণে থাকে, তবে বৃদ্ধাঙ্গুলি চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। তর্জনী হচ্ছে কি বললাম, বৃদ্ধাঙ্গুলি হচ্ছে তোমার, আচ্ছা এত লাগবে না, তোমাদের এত পড়তে লাগবে না, এখানে শুধু পড়বা হচ্ছে গতির অভিমুখ বা বলের অভিমুখ নির্দেশ করবে। আর তর্জনী তাহলে তোমার চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। আর মধ্যমা হচ্ছে ইনডিউস কারেন্ট, অর্থাৎ ইনডিউস কারেন্ট বাদ দাও, কারেন্টের দিক নির্দেশ করবে। বা এইটা পড়ো না পড়ো ব্যাপার নয়, তোমাকে যে চারটা আমি দেখালাম, লেফট হ্যান্ড রুল রাইট হ্যান্ড রুলের মধ্যে পার্থক্য, ওই চারটা পড়লেই এনাফ। আর এরকম সূত্র মুখস্থ করার প্রয়োজন নাই। হ্যাঁ, তো এটা একটু দেখো, কি বললাম, এই যে হয়ে গেল রে। হ্যাঁ এটাকে দেখো, এই যে এটি মূলত বৈদ্যুতিক জেনারেটরের কার্যনীতি বোঝানোর জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ জেনারেটর তৈরি করা হয়েছে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মকে কাজে লাগিয়ে। আচ্ছা এটা বলো, এই প্রশ্নটার উত্তর বলো কি হবে? দক্ষিণ মুষ্টিমেয় নিয়মে, দক্ষিণ মুষ্টিমেয় নিয়ম মানে আর কিছুই না, দক্ষিণ মুষ্টি, দক্ষিণ কোথার অর্থ হচ্ছে ডান, দক্ষিণ কোথার অর্থ হচ্ছে ডান, রাইট, যেটা আমরা রাইট হ্যান্ড রুল পড়লাম, ডান হাতের নিয়ম পড়লাম, সেটাকে কোথাও বলা হয়েছে দক্ষিণ মুষ্টিমেয় নিয়মে। মানে দক্ষিণ মুষ্টিমেয় নিয়মটা কার? ফ্লেমিং এর। বৃদ্ধাঙ্গুলি কোন দিক নির্দেশ করে? বৃদ্ধাঙ্গুলি কোন দিক নির্দেশ করে কেউ আমাকে বলো। ডান হাতে রুল অনুযায়ী বৃদ্ধাঙ্গুলি কোন দিক নির্দেশ করে? ভাই বৃদ্ধাঙ্গুলি সবসময় কোন দিকটা নির্দেশ করে বলো? বৃদ্ধাঙ্গুলি সবসময় কোন দিকটা নির্দেশ করে বলো? আমি তোমাদের ফাদার মাদার এইভাবে বলেছিলাম মনে রাখতে। বৃদ্ধাঙ্গুলি হচ্ছে বলের দিক। বলের দিক, ফোর্স, ফোর্স হবে এটা, ফোর্স বলের দিক। হ্যাঁ আচ্ছা এটা বলো, তড়িৎ চুম্বক একটি ড্যাশ, তড়িৎ চুম্বক একটি ড্যাশ, স্থায়ী চুম্বক, প্রাকৃতিক চুম্বক, অস্থায়ী চুম্বক, কোনোটিই নয়। তড়িৎ চুম্বক স্থায়ী নাকি অস্থায়ী নাকি কোনোটিই নয়? দেখো তড়িৎ চুম্বকে কি হয়, যখন তুমি কারেন্ট পাঠাবে তখন অস্থায়ী চুম্বকটা চুম্বক। পরিবর্তন করবে। হ্যাঁ বলো। অস্থায়ী চুম্বক। হ্যাঁ অস্থায়ী, হ্যাঁ। যখন তুমি কারেন্ট পাঠাবে তখন সেটা চুম্বকের মতো আচরণ করবে, যখন তুমি কারেন্ট পাঠানো বন্ধ করে দেবে তখন সেটা চুম্বক আর থাকবে না। অর্থাৎ পার্মানেন্ট নয়, টেম্পোরারি ম্যাগনেট, তার জন্য অস্থায়ী চুম্বক হবে, এটা রাইট অ্যান্সার। আচ্ছা নিচের কোন যন্ত্রটিতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় না? কোথায় তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় না? দেখো লাউড স্পিকার, স্পিকারে চুম্বক থাকে কিনা বলো? লাউড স্পিকার চুম্বক থাকে। বৈদ্যুতিক কলিং কলিং বেল, বেল হবে। হ্যাঁ আয়রন হবে। হ্যাঁ, আয়রনে, আয়রনে কোনো চুম্বক থাকে না, আয়রনে কোথা থেকে চুম্বক না, আয়রনেতে কি থাকে?
কোন তার? নাইক্রোম। নাইক্রোম তার। ওখানে তো চুম্বকের কোনো গল্পই নাই। এটা তো জুলের নিয়ম অনুযায়ী তৈরি হয় না ভাই? আমি তো তোমাদের পড়েছিলাম না জুলের নিয়ম, মনে আছে? বৈদ্যুতিক ইস্ত্রি, তারপর হচ্ছে তোমার আহ, আজকে আর মাথায় খারাপ, মনে পড়তেছে না কিছু। বৈদ্যুতিক ইস্ত্রি পড়িয়েছিলাম, তারপর হচ্ছে বাল্ব পড়িয়েছিলাম। এগুলা সব জুলের নিয়ম অনুযায়ী হয়। তাহলে এটা হবে। এখানে কোনো কি থাকে না? চুম্বক থাকে না। এখানে কোনো চুম্বক থাকে না। তো এটা তো হয়ে গেল। নেক্সট আমরা যেটা পড়বো, এই যে এটা 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 বলো তো, এটা বলো। কোনো পরিবাহী তারের কুণ্ডলীতে পাক সংখ্যা, নাম্বার অফ টার্নস বাড়ালে চুম্বকত্বের কি পরিবর্তন হবে? চুম্বকত্বের কি পরিবর্তন হবে বলো? বৃদ্ধি পায়। হ্যাঁ, পাক সংখ্যা যদি বাড়ায় তাহলে চুম্বকত্ব বৃদ্ধি পাবে, পাক সংখ্যা কমালে চুম্বকত্ব হ্রাস পাবে। দেখো আমি তোমাদের কি বলছি, থিওরি যদি জানো প্রশ্নের উত্তর তুমি করতে পারবে, খুব একটা কিন্তু কঠিন নয়। এবার থিওরিও যে তোমাকে ওইভাবে মুখস্থ করতে হবে ওরকম না, একবার তোমার কোনো এক্সপার্টের রেসপেক্টে পড়ে নিতে লাগবে, মোট কথা এটা। তারপর কোশ্চেন আনসার করে নাও, ঝামেলা শেষ। আচ্ছা পরেরটা বলো, তড়িৎ প্রবাহের মান বাড়ালে তড়িৎ চুম্বক ক্ষেত্রের শক্তি কি হয় বলো? তড়িৎ প্রবাহের যদি মান বাড়াও তাহলে কি হবে? যদি বেশি কারেন্ট পাঠাও তাহলে চুম্বক ক্ষেত্রের শক্তি কি হবে? বাড়বে নাকি কমবে নাকি একই থাকবে? বেড়ে যায়। হ্যাঁ বেড়ে যায়। বেড়ে যায়, এটা বেড়ে যায় হবে উত্তর। তারপর তড়িৎ চুম্বকের মজ্জা বা কোর, মজ্জা বা কোর বুঝতে পারলা কোনটা? হ্যাঁ, এটা হচ্ছে মজ্জা বা কোর। আর তার পাশে তো আমরা কাঁচা লোহা। হ্যাঁ কি ব্যবহার করা হয়? কাঁচা লোহা ব্যবহার করা হয়। দেখো এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসে, থিওরি থেকে যদি আসে এই ধরনের আসবে। বাট এখান থেকে অনেক কোশ্চেন তোমাদের কি আসবে? নিউমেরিক্যাল আসবে। তো নিউমেরিক্যাল তো করাতে লাগবে। এই ধরনেরই প্রশ্ন আসে অ্যাকচুয়ালি অনেক। তো যাই হোক, মোটামুটি আর তোমাদের ক্লাস একটা লাগবে, তারপরে আমি কোশ্চেন আনসার করালে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা দাদা, হুম। ইউটিউবে তুমি সায়েন্স ছাড়া বাকি ক্লাসগুলো আপলোড করো না? সব আপলোড হয়। কই ইউটিউবে নাই তো। ইউটিউবে ওটা প্রাইভেট করা আছে, ওটা একমাত্র তোমাদের। ওটা দেখো ইউটিউবে সব ফ্রি দিলে কি করে হবে? তোমরা টাকা দিয়ে পড়ছো, হ্যাঁ বাকিদের ওটাই তো বললাম, না সেটা তো সায়েন্সটা তো দেখতে পাচ্ছি। শুধু সায়েন্সটাই দেখতে পাবে। কারণ সায়েন্সটা আর কারেন্ট অ্যাফেয়ার্সটাই আমি ইউটিউবে এমনিতে দিয়ে দিই, ওটা পাবলিক করে দিই, ঠিক আছে? আর বাকি যে আচ্ছা। ক্লাসগুলি আছে ওগুলা পাবলিক করি না আমি। ওগুলা পার্টিকুলার যারা আমার কাছে পড়ছে তারাই পায়। সেটা পাবে কোথায় বলো তো? তোমাদের আছে তো। তুমি কোন কোন গ্রুপে আছো? তুমি এসএসসি স্পেশাল নাই? তারা। তুমি তো মানে এসএসসি স্পেশালে আছো মনে হয়। হ্যাঁ দাদা ওটাতে আছি তো। এসএসসি স্পেশালের ডেসক্রিপশন বক্সে চলে যাবা, ওখানে দেখো হুম। দেওয়া আছে রেকর্ডেড জিকে ক্লাস। আচ্ছা। ওই রেকর্ডেড জিকে ক্লাসের মধ্যে সব ক্লাসগুলাই পরপর পরপর করে সাজানো আছে। যত ক্লাস করায় জিকে আচ্ছা। সবগুলো ক্লাসই করা থাকে। ওখানে তুমি সায়েন্সের ক্লাসগুলো পরপর সাজানো আছে ওখানে। মানে ওখান থেকে তুমি ডিরেক্টলি ও সায়েন্সের ক্লাসগুলো পরপর করে পাবে। আচ্ছা। ওখান থেকে ওখানে ওখানে গেলেই তো হয়ে যাবে। ওটা কি তোমাকে দিয়েছি অ্যাক্সেস নাকি দিই নাই? ইমেল আইডি অ্যাড। কি জানি, আমি তো চেক করি নাই। একবার দাঁড়াও চেক করো দেখি। তো, একবার চেক করো, আর যদি না থাকে আমাকে পাঠিও ইমেল আইডিটা, তাহলে আমি ওটাকে অ্যাড করে দেবো। আর তার তোমাকে নিচে আমি পাঠাইছিলাম তো ইমেল আইডিটা। দেখো ইমেল আইডি অনেকেই পাঠায়, বুঝছো? না না, হ্যাঁ সে ঠিক আছে, ব্যাপারটা আমি হচ্ছে দেখছি আর পরে এখন দাঁড়াও। যদি খুঁজতে থাকি তাহলে তোমার ইমেল আইডি আমাকে আর খুঁজে বের করতে লাগবে। হুম। তো সেটা সম্ভব নয়। একবার পাঠিয়ে দিও কষ্ট করে আমাকে। ওরা জয়েন করেছে, ওখানে তুমি পাবে সবগুলা ক্লাসই পাবে মোটামুটি। আর ম্যাথের ক্লাসগুলোও রেকর্ডেড হয়, তো ওগুলাও তো পরে দেখতে পারো। হ্যাঁ ওটার জন্যই বললাম।
ওইটাতে কোনো ম্যাথের কোথাও ক্লাস অসুবিধা পাবে না, হলো? ওটাতে ম্যাথের ক্লাস পাবে না, ম্যাথের ক্লাসের জন্য আলাদা আছে, ম্যাথ ওটা কোথায় রিকর্ডেড পাবো? আলাদা আছে ওখানে, আছে এসএসসি মানে ওখানেই পাবো কিন্তু আলাদা, তাই তো? আলাদা আলাদা, করে। ওখানে সব পাবে, ম্যাথও পাবে, রিজনিং আলাদা আছে, হুম। জিকেটা আলাদা আছে, আর তোমাদের অফলাইন ব্যাচেরটা আলাদা আছে। মানে তিনটাই আচ্ছা। চারটাই ওখানে আছে। আর তা আমাদের টেস্ট সিরিজও অ্যাড হয়েছে ওখানে, মানে পরীক্ষা, অনলাইন পরীক্ষা, ওটারও একটা টেস্ট সিরিজ চলছে ওখানে, ওটাও পাবে। ওটা কি যখন ইচ্ছে তখন দিতে পারবো, না তুমি যেদিন নিবা ওই দিন? না, ওখানে কিছু টেস্ট যেটা আমি যেদিন নিব সেদিন তো আলাদা ব্যাপার। আর এমনি হুম। অনেকগুলা টেস্ট আছে যে টেস্টগুলো তুমি আনলিমিটেড টাইম অ্যাটেন্ড করতে পারো, যতবার খুশি যখন ও ইচ্ছে তখন ইচ্ছে আচ্ছা। অ্যাক্সেস করতে পারো। যাই হোক, ঠিক আছে, তাহলে বাকিরা অ্যাড হয়ে গেলে আমি তাহলে ইয়ে করাই, ওদের জিকে করাবো, আজকে জিওগ্রাফি করাবো। ওই বাচ্চাগুলোতে অ্যাডই হলো না, বললাম 50-এ, তার জন্য তোমাদের তাড়াহুড়ো করে শেষ করে দিলাম। দেখি ওদের করাই জিওগ্রাফি, তাড়াতাড়ি ছেড়ে দেবো 9:30টার মধ্যে। আর কালকে ক্লাস হবে না বুঝছো, মঙ্গলবারে ক্লাস হবে, কালকেও একটু চাপ আছে। আর দাদা তুমি হ্যাঁ, সায়েন্সে বুঝি নাই। আপলোড করে দিই। শোনা যায় না তোমার বক্তব্য। হ্যালো। হ্যাঁ, বলো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। বললাম ওই ক্লাস আপলোড করে দিতে। কোনটা, সায়েন্সেরটা? হ্যাঁ, সায়েন্সের তড়িৎ চুম্বকের ফার্স্ট দুটো ক্লাস, আজকেরটাও। দুটা ক্লাস মানে আপলোড হয় না শুধুমাত্র, বা দেখো তো ডেসক্রিপশন বক্সে থাকতেও পারে ওখানে, হ্যাঁ সম্ভবত দুটা ক্লাস না আপলোড, দাদা, নাই, করা হয়নি দুইটা। ও দুটো হয় নাই। তা ওটা করে দেবো না, আজকে করে দেবো না, অ্যাকচুয়ালি দুদিন ধরে অ্যাকচুয়ালি চাপের মধ্যে আছে তো, এদিক ওদিক দৌড়াদৌড়ি, মানে আমার নিজের জন্যই টাইম নেই কোথাও, ওই জন্যই আর কি, তা নাহলে তো করেই দিতাম সব। আচ্ছা, এরা অ্যাড হয়ে গেছে, চলে আসছে সবাই, দীপান্বিতা চলে আসছে, অনিমা তো আছে, আর রিয়া আছে, ঠিক আছে, আমরা তাহলে, আরেকজন কোথায় গেল? ওই ওকে মিলিকে ফোন করো, ও ক্লাস করবে না, ওকে অ্যাড হতে বলো। লেট হইলে হ্যাঁ, বলো। আমি লেট হইলাম। হ্যাঁ, হ্যাঁ, হও। হুম। জিওগ্রাফি না,